শুনছি একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টে একজন প্রাক্তন বিচারপতি যে ঠিক শ্রমিক যা বললেন সে সম্পর্কে কিছুদিন আগে আমাকে বলছিলেন একটা ঘরোয়া আলোচনায়, এটা হয়ে গেছে একটা আসামে এনআরসির মতো, মানে রেজাল্টটা যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে, তা না হলে ততক্ষণ পর্যন্ত করা হবে যতক্ষণ রেজাল্ট আমার পছন্দ হচ্ছে, ততক্ষণ খেলা চলবে, রেজাল্ট আমার পছন্দ না হওয়া পর্যন্ত। যার যে অপপ্রয়োগের সম্ভাবনা নিয়ে আমি কথা বলছি, প্রফেসর জাদ মাহমুদ, আপনি আপনার আপনার আগেই বলেছেন, আপনার তোমার দৃষ্টিভঙ্গি থেকে। না, অপপ্রয়োগের সম্ভাবনা তো সমূহ, এবং অপপ্রয়োগের সম্ভাবনা এই জন্যই সমূহ যে আপনি দেখুন, সরকার ধরে নি যে, এবং আমি মানে একটা জেনারেল যেটা আইডিয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে প্রভূত পরিমাণে দুর্নীতি বেড়ে গেছে। এই দুর্নীতি বাড়ার ক্ষেত্রে আপনার মতো সাংবাদিক বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা এই যে যাদেরকে দুর্নীতির হোতা বলে ধরা হচ্ছে, তাদের সবাইকে যদি প্রশ্ন করা হয় যে এই দুর্নীতিটা যে বাড়লো তার প্রধান কারণ কি কি, সবাই দল, ব্যক্তি ইত্যাদি নানান কথা বলবে যে প্রশাসন নিশ্চুপ ছিল। যতক্ষণ প্রশাসন কেউ একথা বলবে না যে যথেষ্ট কঠোর আইন ছিল না তাই দুর্নীতি বেড়েছে। ভারতবর্ষের কোনো বিষয়ে এই কথা কেউ বলতে পারবে না। আইনের অভাবে দুর্নীতি বেড়েছে এইটা কোনো বিষয়ে বলা যাবে না। আলটিমেটলি প্রশাসন নিশ্চুপ ছিল। আজকে যে, এবং এটা আমি খুব মানে মানে যারা এই প্রোগ্রাম শুনছেন তারা রাজনীতির যেদিকে থাকে, আপনারা একটু ভেবে দেখুন যে যে পুলিশ আজকে ক্যামাক স্ট্রিট, কালীঘাট সব জায়গায় সিআইডি পৌঁছতে পারছে, 15 বছর ধরে তারা পৌঁছতে পারতো না। এটা কি আইনের অভাব ছিল বলে, নাকি কোথাও একটা প্রশাসনের মধ্যে দলীয় রাজনীতিকরণ, মেরুদণ্ড বিক্রি হয়ে যাওয়া, এই সমস্ত গুণ ধরেছিল? এই যে আইনটা এসছে, এই আইনটা আমি সত্যিই মানতাম যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার আইন, যদি পুলিশ, এসপি, ডিএম এদের ওপর রাজনৈতিক কর্তৃত্বের যে জায়গাগুলো আছে সেগুলো কমানোর জন্য কোনো একটা আইন আসতো। যদি ওই যেটা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট হয় অ্যাডমিনিস্ট্রেশনের এবং পুলিশের বড় মাথাদের, সেইটার ক্ষেত্রে কোনো রকম একটা বড় পরিবর্তন আনা হতো, যেখানে দাঁড়িয়ে তারা রাজনীতি নিরপেক্ষভাবে আরো বেটার কাজ করতে পারবেন মনে হতো। আলটিমেটলি এটা কি হচ্ছে জানেন তো, আপনার জ্বর হয়েছে, জ্বরটা হচ্ছে দুর্নীতি, আপনাকে কড়া ডোজের ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু এইটা আইডেন্টিফাই করা হচ্ছে না যে জ্বরটা কি ভাইরাল নাকি ম্যালেরিয়া, নাকি এই জ্বরটা হচ্ছে আপনার পেটে কোনো ইনফেকশন হয়েছে, নাকি এটা অ্যালার্জিক রিয়াকশনের জ্বর। এই ডায়াগনোসিস করার কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা হচ্ছে একটা কঠোর আইন আনবো, যে আইনের এমন এক মানে আইনটা প্রণয়নের ক্ষেত্রেই তো আপনি সত্যি কথা ভাবুন, নাগরিক অধিকার একটা সমাজে, সুস্থ গণতান্ত্রিক সমাজে নাগরিক অধিকার সবচেয়ে বড় একটা ব্যাপার। একটা সুস্থ সমাজে নাগরিকদের কিছু অধিকার থাকবে, আমাদের মৌলিক অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস আছে, এটাই তো একটা গণতান্ত্রিক সমাজের পরীক্ষা। সেই রকম একটা সমাজে একটা আইন আনা হচ্ছে, যে আইনটা নাগরিকদের অধিকার কেড়ে নিতে পারে, তাকে বাড়ি ছাড়া করে দিতে পারে, তার সম্পত্তি কেড়ে নিতে পারে, তাকে হচ্ছে মানে কোনো ক্রাইম না করা সত্ত্বেও প্রিভেন্টিভ ডিটেনশনে 12 মাস আটকে রাখতে পারে। খুব খুব মানে এটা তো খুব চিন্তার একটা আইন। সেই জায়গায় আপনি খালি ভাবুন, যারা আইনটা প্রণয়ন করলো তারা কতটা সময় দিয়ে এর বিভিন্ন ধারাকে নিয়ে আলোচনা করলো এবং ভাবলো। আমি আপনাকে বলছি যে এটা করতে গেলে যে ন্যূনতম পড়াশুনো বা সামাজিক চেতনা থাকা দরকার, যে আমরা কিরকম সমাজ বানাতে চাই বা আমার এখানে কি ভূমিকা আছে, আমার সেইটা নিয়েই প্রশ্ন আছে যারা এইসব আইনগুলো বানাচ্ছে। আগে সংবিধানের মানে পার্লামেন্টের অনেক ডিবেট আছে, প্রফেসর সেন আমার চেয়ে ভালো বলতে পারবেন, যেখানে এক একটা আইন প্রণয়ন নিয়ে বিরোধী পক্ষ, সরকার পক্ষ
ঘন্টার পর ঘন্টা হচ্ছে বিতর্ক করছে, সেটা কমিটিতে যাচ্ছে, কমিটি থেকে আইনটা ফেরত আসছে, আরো আলোচনা হচ্ছে, এবং তারপর একটা কোনো তার ফয়সালা হচ্ছে। মানে বিষয়টা, আমি কোনো আমি আমি এতটা শঙ্কিততার কারণটা আপনাকে বলি। ঠিক যে শাসনটা শেষ করে নতুন যে শাসক এসছেন, একটা ভালো জিনিস হচ্ছে বিধানসভার বিতর্কগুলো দেখতে পাচ্ছি। আগে তো বিধানসভা এক্সিস্ট করছিল কিনা বা সেখানে কোনো কাজ হয় কিনা সেটাই জানতে পারতাম না। এটা একটা পরিবর্তন এসছে। কিন্তু ঠিক যেমন এর আগের শাসকদের সময় তাড়াতাড়ি করে যা শাসকের মনে হতো সেই রকম ধরনের বিল আনা হতো, এবং যা সংখ্যাধিক্যের ভিত্তিতে, দেখুন, পার্লামেন্ট বা লেজিসলেচার, বিধানসভা বা সংসদ, এগুলো হচ্ছে ডিবেট আর ডেলিবারেশন করার জায়গা। গণতন্ত্র কিভাবে পরিচালিত হবে এটা মানুষ নিজেদের মধ্যে যুক্তি দিয়ে তর্ক করে এটা ঠিক করবে। পশ্চিমবঙ্গে বিগত 15 বছর যেটা সংখ্যাধিক্যের বিচারে, মানে সংখ্যাধিক্যই ছিল ঠিক, তার মানে হচ্ছে দুর্নীতি হলেও ইলেকশন জিতলে আমরা ঠিক, যেহেতু আমরা ইলেকশন জিতেছি, বা আপনারা চুপ করুন আমাদের সংখ্যা আছে, সেই রকমই সংখ্যার ভিত্তিতে এইরকম একটা বড় কঠিন আইন। এবং প্রফেসর সেন একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে রাষ্ট্রকে তার সুরক্ষার জন্য অনেক সময় কঠিন বড় আইন আনতে হয়, এবং সেটা সবাই উপলব্ধি করে। তার জন্যই তো অ্যান্টি টেররিজম অ্যাক্ট আছে। কিন্তু আপনার হচ্ছে ধরুন বালি চুরি, কয়লা চুরি করার জন্যও সেই পরিমাণ কঠিন আইন আপনাকে আনতে হচ্ছে। এক নম্বর, আপনি কি ভেবে আনছেন আমি জানি না। দু নম্বর হচ্ছে, আপনার এত দেশে ভারতীয় ন্যায় সংহিতা তো ইমপ্লিমেন্ট হয়েছে, সেটাও উপযুক্ত নয় বলে আপনি মনে করছেন, আপনাকে আরো কঠিন আইন আনতে হবে বলে আপনি মনে করছেন। এবং আপনার প্রশাসনের কি পরিবর্তন আনলেন, যেখানে প্রশাসন হচ্ছে সঠিকভাবে আইনটাকে ইমপ্লিমেন্ট করবে, যেটা আপনারই ভরসা নেই বলেই তো সংগ্রামী ভাতা চালু করেছেন। এই পুলিশেরই তো এসপি, ওসি, ডিএম রাই তো যা যা করেছিল, সেই মানুষগুলোকে আপনি বলেছিলেন বিজেপি করতে বলে তাদেরকে আক্রান্ত করেছে, তাদের হাতেই আপনি বেশি ক্ষমতা দিচ্ছেন। এটাই একটা জিনিসই প্রমাণ করে যে এটা হচ্ছে রাষ্ট্র নিজের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, এবং এইটা ক্ষমতা বাড়ানোর আমাদের পৃথিবীর কাছে ভুরি ভুরি এক্সাম্পল আছে। প্রফেসর সেন দিচ্ছিলেন আপনাদের এমার্জেন্সির সময় থেকে, আপনি এক্ষুনি বললেন, আমাদের উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে কাশ্মীর, সব জায়গায় এরকম উদাহরণ আছে, তেলেঙ্গানায় উদাহরণ আছে, তামিলনাড়ুতে আপনি জঙ্গল জমিনের জন্য আন্দোলন হচ্ছে, সরকার একটা জমি একটা বিগ বিজনেসম্যানকে দিয়েছে, ট্রাইবালরা আন্দোলন করছে, তারা অনেক দিন ধরে আন্দোলন করছে, তারাও এই আইনের এখতিয়ারে পড়বে, তার কারণ তারা হ্যাবিচুয়াল অফেন্ডার, এবং তারা হচ্ছে মানে এই যে গণতন্ত্রের জায়গাটাকে সংকুচিত করা এবং বিরোধিতার জায়গাটাকে সংকুচিত করা, এই আইনটা একটা ড্রাকোনিয়ান, যে একটা শব্দ আমরা ব্যবহার করি, একদম একটা ড্রাকোনিয়ান ল ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হচ্ছে। এবং এটাকে নিয়ে আসা হচ্ছে কি বলার জন্য? এটাকে বলা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোকে আটকানোর জন্য আমরা এটা এনেছি। মানে এর চেয়ে ফার্সিক্যাল লজিক আর হতে পারে। এবং এটা অবধারিত, যদি এর আগের আইনগুলো বিজেপি মনে করে যে অপপ্রয়োগ হয়েছে, সেই অপপ্রয়োগে হচ্ছে তাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে, তাহলে তারা আজকে শাসক হয়েছে বলে কি তারা ভুলে যাচ্ছেন যে এই অপপ্রয়োগটা হচ্ছে অন্যদের বিরুদ্ধেও হতে পারে? নাকি তারা মনে করছেন যে অপপ্রয়োগ শুধু এক ধরনের মানুষই করতে পারে এবং তাদের সঙ্গে যারা আছে তারা অপপ্রয়োগ করবে না? এই যে ধরুন অপপ্রয়োগ দেখতে পাচ্ছেন না, যারা আজকে হচ্ছে নতুন নব্য তৃণমূল, তাদের কাছে হচ্ছে পুলিশ যাচ্ছে না বা তাদেরকে কেউ ডিম ছুঁড়ে মারছে না। যারা হচ্ছে কালীঘাট তৃণমূল, আমার তৃণমূলের প্রতি কোনো ভালোবাসা নেই, আপনার প্রোগ্রামে এসেও বলেছি, অত্যন্ত একটা দল যেটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে করাপশন এবং একটা একটা ধরনের পার্টিসিপেটরি করাপশন সিস্টেম তৈরি করেছিল, যে করাপশন সিস্টেমের মধ্যে দিয়ে তারা শাসন করছিল, অথরিটেরিয়ান একটা দল। কিন্তু আপনি দেখুন যে দু ধরনের তৃণমূল যেই ভাগ হয়েছে, এই এক ধরনের তৃণমূল এক ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে, আর অন্য যে তৃণমূল সে কিন্তু খুব বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো
যারা এর আগে মানে এর আগে যারা হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাদের মধ্যে যেই নিজেদেরকে কিছুটা কয়েকজন মানুষ বললো আমরা আর ওদের সঙ্গে নেই, তাদের সব পাপ ধুয়ে গেল। এটা কি আইনের অপপ্রয়োগ হচ্ছে না? যে কিছু মানুষকে, এই যে এক্ষুনি প্রফেসর সেন বলছিলেন রাইট টু ইকুয়ালিটি, সব মানুষকে সমান চোখে দেখতে হবে, আইনের চোখে সবাই সমান এবং সবাই আইনের সমান সুরক্ষা পাবে। তাই হচ্ছে কি পশ্চিমবঙ্গে আজকে? তাহলে এইগুলো দেখার পরেও যারা এই ধরনের আইনকে ভাবছেন যে এই আইন আনলে হচ্ছে দারুণ কিছু একটা হয়ে যাবে, পশ্চিমবঙ্গে সমস্ত দুর্নীতি কমে যাবে, তারা কি মূর্খের স্বর্গে বাস করছেন না? এটা তো নিজেদেরকে প্রশ্ন করার কথা যে একটা গণতান্ত্রিক সমাজ কেমন হবে, আমার রাষ্ট্রটা কেমন ভাবে পরিচালিত হবে, আমার রাজ্যটা কেমন ভাবে পরিচালিত হবে। তার ফলে এই আইনকে, মানে এই আইন তো হয়ে গেছে, সংখ্যাধিক্যে আমাদের আমাদের রাজনৈতিক ব্যবস্থায় এই আইনটা পাশ হয়ে গেছে এবং আইনটা আমাদের ওপর সবার ওপর কার্যকরী হবে এবং আমাদেরকে এই আইনটা মেনে চলতে হবে। তার মানে এটা নয় যে এই আইনটাকে আমি ক্রিটিসাইজ করব না বা এই আইনটাকে আমি চ্যালেঞ্জ করব না। আমি 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 আশা করি যে এই আইনটা অবশ্যই চ্যালেঞ্জ হবে। এত ভেগ টার্ম, যেটা প্রফেসর সেন বলছিলেন যে আপনি ব্যাখ্যা করছেন একটা মানুষকে, আপনি মানে হ্যাবিচুয়াল অফেন্ডার থেকে আরম্ভ করে অ্যালার্ম কজ করবে। সুদীপ্ত দা, আপনার মতো মানুষ যিনি সরকারের বিরুদ্ধে, যে কোনো সরকারের বিরুদ্ধে মানুষের স্বার্থে প্রশ্ন তোলেন, আপনিও তো অ্যালার্ম সেট করে দিতে পারেন কালকে জনগণের মধ্যে, আপনি হচ্ছেন অ্যালার্ম সেট করে, এই ডেঞ্জার রয়েছে। আমি তো ধন্যবাদ প্রফেসর জাদ মাহমুদ, প্রফেসর সমীক সেন, দুজনকে অনেক ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আমি তো মনে করি এটা সাংবাদিকতার সুস্থ সাংবাদিকতার কাজ, ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতাকে যদি প্রশ্ন করি এবং ক্ষমতার থেকে সুযোগ সুবিধা না নিয়ে, সেটা তো সাংবাদিকতার কাজ, সেটা তো অন্য মানুষের হয়ে, সমাজের হয়ে একটা কাজ, সেটা করাই তো সাংবাদিকতার কর্তব্য বলে আমি মনে করি। যার যে প্রশ্নগুলো তুললেন সেই প্রশ্নগুলো রয়ে যাবে। এই আইন হয়তো জুডিশিয়াল রিভিউ এর জন্য যাবে, আমরা জানি না, তার জন্য আমরা অপেক্ষা করব। দর্শকদের এই একটা কথা বলে শেষ করি। এই আইন বিধানসভায় পেশ করা একটা 4-5 মিনিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া, আলোচনা করা এবং তারপর পাশ করা মানে সেটা প্রায় 10 মিনিটের মতো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া। অনেকগুলো ক্লজ ধরে ধরে কোনো সংবিধান, কোনো সংশোধনী আসলে সেগুলো করতে হয়, প্রত্যেকটা সংশোধনী ধরে ধরে তার উপর ভোট করতে হয়। আমি নিজে সাংবাদিক হিসেবে লোকসভাতে বহু আইন পাশ করা দেখেছি। 2.5 দিন থেকে 3 দিন সাধারণত এই ধরনের ডিবেটের জন্য বরাদ্দ থাকতো। এটা দুটো আইন মিলিয়ে 2 ঘন্টায় পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাজ্ঞ বিধায়করা এই আইনটা পাশ করেছেন। আমাদের সংবিধান যখন লেখা হয়েছিল, আমি একটু আগে দেখছিলাম, যারা দেখেছিলেন তাদের মধ্যে তাদের অনেকেই, মানে এমন পণ্ডিত ব্যক্তি ছিলেন যাদের কথা ভাবলে শ্রদ্ধা আমাদের মাথা নত হয়ে আসে। আম্বেদকরের কথা এসেছে, আর সমস্ত কিছু ভুলে যান, তার রাজনীতি, তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার সিভিটা যদি কেউ দেখেন, কোথায় কোথায় পড়াশোনা করেছেন, আমি দর্শকদের একটু বল, কোথায় কোথায় পড়াশোনা করেছেন, কি কি ডিগ্রি অর্জন করেছেন, সেটা যদি আমরা কেউ দেখি, বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। তারা সংবিধানটা লেখার জন্য অনেক পড়াশোনা আগের থেকে করা থাকা সত্ত্বেও 2 বছর 11 মাস 17 দিন সময় নিয়েছিলেন। আর 2 ঘন্টায় পশ্চিমবঙ্গ বিধানসভায় এরকম একটা আইন যদি পাশ করে, তাহলে তা নিয়ে চর্চা তো অন্তত চলতেই থাকবে, যেমন এখন আমাদের এখানে চলছে। অনেক ধন্যবাদ।